নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম এক অজানা আশ্রমের সন্ধান নিয়ে। সবুজে ঘেরা ছায়া সুনিবিড়, শান্ত নিরিবিলি কোলাহলমুক্ত এক গ্রাম্য পরিবেশে অবস্থিত অপূর্ব এক আশ্রমে। এই আশ্রমে অপার শান্তি বিরাজ করছে। এখানে আসলে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধু সবুজের সমারোহ। কোথায় এই আশ্রম? আপনারা এসে কিভাবে পৌঁছবেন এই আশ্রমে? এই আশ্রমের মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, থাকার ব্যবস্থা আছে কিনা, এই সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের এই বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জানা অজানা বিভিন্ন মঠ, মন্দির, আশ্রম। আমি আজ বেরিয়ে পড়েছি তেমনই এক অজানা আশ্রমের সন্ধানে। এখন আমি দাঁড়িয়ে আছি মগরা স্টেশনে। এইখান থেকে আমি ধরবো হাওড়া মেমারি লোকাল। মগরা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সকাল ৯:৩৩ আপ হাওড়া মেমারি লোকাল চলে এসেছে। উঠে পড়লাম ট্রেনে। ট্রেনের জানালা দিয়ে বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে খুবই ভালো লাগে। প্রতিটা মানুষই ট্রেনে উঠে জানলার ধারে বসতে খুবই পছন্দ করেন। আমিও ব্যতিক্রম নই। ট্রেনে উঠেই বসে পড়লাম জানলার ধারের একটা সিট নিয়ে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার আজকের গন্তব্যস্থলে। আমার ট্রেন জার্নি আজ এখানেই শেষ। ট্রেন চলে গেল তার নিজের গন্তব্যস্থলের দিকে। আজ আমার ট্রেন জার্নি এখানেই শেষ। আমি চলে এসেছি এখন বাগিলা স্টেশনে। বাগিলা স্টেশনে আসার জন্য আপনারা হাওড়া থেকে হাওড়া বর্ধমান লোকাল বা হাওড়া মেমারি লোকাল ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই বাগিলা স্টেশনে। ট্রেন থেকে নেমেছি বাগিলা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। এই ফুটওভার ব্রিজ দিয়ে আমি এখন চলে যাব ২ নম্বর প্ল্যাটফর্মে। ব্রিজ দিয়ে ২ নম্বর প্ল্যাটফর্মে নেমেই বাঁদিকে এই যে সিঁড়িটা নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে সোজা এই রাস্তা ধরে ১ মিনিট মতন গেলেই সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড। স্টেশন থেকে সোজা হেঁটে চলে আসলাম, সামনেই হচ্ছে বাগিলা পূর্ণচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির। আর এই যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে ২-১ পা এগোলেই সামনেই আপনারা দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে ধ্রুব আশ্রম যাব। ভাড়া কত এখান থেকে? একা একা 40 টাকা। আর শেয়ারে গেলে 20 টাকা ভাড়া। চড়ে বসলাম কাকার টোটোতে। এগোতে লাগলাম আমার আজকের গন্তব্যস্থল ধ্রুব আশ্রমের দিকে। টোটোয় করে যেতে যেতে দুদিকের এই গ্রাম্য পরিবেশ আপনাদের মন মুগ্ধ করে দেবে। চারিদিকে সবুজ আর সবুজ, সঙ্গে দূষণমুক্ত শীতল বাতাস। চলে এসেছি আশ্রমের একদম সামনে। বাগিলা স্টেশন থেকে এই আশ্রম অবধি আসতে সময় লাগলো 10 মিনিট, আর ভাড়া হচ্ছে জন প্রতি 20 টাকা করে। কিন্তু আপনারা যদি একা আসেন তবে দুজনের ভাড়া দিয়ে আসতে হবে, কারণ এই দিকটায় প্যাসেঞ্জার খুব কম। সেই কারণে আপনারা যদি প্যাসেঞ্জার না হয়, যদি দুজন হয় তাহলে 20 টাকা করে ভাড়া দিয়ে চলে আসতে পারবেন। আর যদি প্যাসেঞ্জার না হয়, আপনারা যদি একা আসেন তবে 40 টাকা ভাড়া লাগবে। আমি এখন দাঁড়িয়ে আছি ধ্রুব আশ্রমের একদম সামনে। এই হচ্ছে আশ্রমের রাস্তা। আশ্রমে প্রবেশের এই রাস্তাটা লাল মাটির রাস্তা, সম্পূর্ণ একটা গ্রাম্য পরিবেশ। আশ্রমের দিকে যাওয়ার আগেই বাঁদিকেই আপনারা দেখতে পাবেন এই একটি রাস্তা বাঁশের সাঁকো পার করে চলে গেছে অজানা এক গ্রামের দিকে। এইখানকার পরিবেশ এত শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি। আপনারা এইখানে আসলে এইখানকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন। ছবির মতন সুন্দর একটা জায়গা।
কোথাও কোনো কোলাহল নেই, কেবলমাত্র বাতাসের সনসন শব্দ আর পাখিদের কলরব। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের কোনো তোরণ নেই, রয়েছে গাছেদের তোরণ। বিশাল বড় বড় সব গাছ, তার মাঝখান দিয়েই আশ্রমে প্রবেশের রাস্তা। আশ্রমের প্রবেশদ্বারের ঠিক সামনেই রয়েছে এই বিশাল বড় একটি অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছকে প্রতিদিন এখানে পুজো করা হয়। এই অশ্বত্থ গাছের গোড়ায় দেখুন একটি ধুতি বাঁধা রয়েছে। কিছু মুহূর্ত আগেই পুরোহিত মশাই এইখানে পুজো করে গেলেন। আশ্রমের পুরোহিত মশাই বললেন প্রতিদিন এই অশ্বত্থ গাছকে বিষ্ণুদেব রূপে পুজো করা হয়। চলুন এইবারে আশ্রমে প্রবেশ করা যাক। আশ্রমের প্রবেশপথের দুই ধারে রয়েছে সারি সারি বিভিন্ন রকমের ফুলের গাছ। এছাড়াও আশ্রম প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন রকমের ফলের গাছ। আশ্রমের প্রবেশ তোরণ, আশ্রমের নাট মন্দির, আশ্রমের বাউন্ডারির পাঁচিল সমস্তটাই যেন গাছ দিয়েই তৈরি। আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করেই বাঁদিকেই আপনারা দেখতে পাবেন এই একটি ঘর। স্থানীয় এক বাসিন্দা বললেন এইটি হচ্ছে রথঘর। এর ভেতরেই রয়েছে একটি রথ। রথযাত্রার সময় এখানে রথযাত্রার উৎসব পালন করা হয়। এই রথঘরের সামনেই রয়েছে একটি বেলগাছ, আর এই বেলগাছতলায় রয়েছে একটি বেদি। এইটি হচ্ছে এই ধ্রুব আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ প্রাণগোপাল ব্রহ্মচারী মহারাজের সাধনপীঠ। এইখানকার এক গ্রামবাসী জানালেন আজ থেকে বহু বছর আগে ঘন অরণ্যে আবৃত এই স্থানে এই বেলগাছটির তলায় বসে শ্রীমৎ প্রাণগোপাল ব্রহ্মচারী মহারাজ ধ্যান করতেন। স্থানীয় বাসিন্দাদের কাছে খুবই পবিত্র এই স্থানটি। সাধনপীঠ দর্শন করে সামনে একটু এগোলেই আশ্রমের মূল মন্দির। এই আশ্রম প্রাঙ্গণে একই দালানে রয়েছে মোট 3টি মন্দির। আশ্রম প্রাঙ্গণে এত গাছপালা থাকা সত্ত্বেও আশ্রম প্রাঙ্গণ কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আশ্রমের প্রতিটি মন্দিরের চূড়াই শঙ্কু আকৃতির এবং প্রত্যেকটি মন্দিরের চূড়ার ওপরে লাগানো রয়েছে একটি করে ধ্বজা। মন্দিরের বাইরের দিকের রং হচ্ছে গেরুয়া আর ভেতরের রং সাদা। একই সারিতে 3টি মন্দির। মন্দিরের চারিদিক দিয়ে রয়েছে ঘোরানো বারান্দা। প্রথমেই যেই মন্দিরটি দেখছেন এইটি হচ্ছে শিব মন্দির। গর্ভগৃহের সামনের ওপরের দিককার দেওয়ালে দেখুন লেখা রয়েছে রামেশ্বর শিবায় নমঃ। এইটি হচ্ছে রামেশ্বর শিব মন্দির। গর্ভগৃহে প্রতিষ্ঠিত শিবলিঙ্গটি 1360 বঙ্গাব্দের 5ই ফাল্গুন প্রতিষ্ঠা করা হয়েছে। গর্ভগৃহের ঠিক মাঝখানেই রয়েছে কালো পাথরের একটি শিবলিঙ্গ, আর তার সামনে রয়েছে শ্বেত পাথরের তৈরি নন্দী মহারাজের একটি মূর্তি। শিবলিঙ্গের পেছন দিকে গর্ভগৃহের 2 কোণে 2টি সিংহাসন করা রয়েছে, আর 2টি সিংহাসনের উপরে দেখুন রয়েছে ফ্রেমবন্দি 2টি চিত্র। তবে এই চিত্র দুটির ব্যক্তিদের আমার ঠিক চেনা নেই। আপনাদের যদি কারোর চেনা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাবা রামেশ্বরকে দর্শন করে চলে আসলাম বাইরে, আর এই হচ্ছে আশ্রমের প্রধান মন্দির ধ্রুব মন্দির। এই মন্দিরের চূড়ার একদম ওপরে লাগানো রয়েছে একটি ওং আর রয়েছে একটি ধ্বজা। মন্দিরের চূড়ার গায়ে আরও অসংখ্য ছোট ছোট মন্দিরের মতন করে চূড়া করা রয়েছে, আর প্রত্যেকটি চূড়ার মাথায় রয়েছে একটি করে ত্রিশূল। চূড়ার সামনেই দেখুন রয়েছে নাগ সিংহাসনে লক্ষ্মীনারায়ণের মূর্তি। নিচের দিকে রয়েছে নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, অর্থাৎ বিষ্ণুদেবের 10 অবতারের মূর্তি। এক কথায় মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর। প্রতিটি মন্দিরের গর্ভগৃহই কিন্তু বেশ উঁচুতে। সামনে কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে তারপরেই মন্দিরের গর্ভগৃহ।
ধ্রুব মন্দিরের সামনেই দেখুন রয়েছে এই একটা তুলসী মঞ্চ, আর এই তুলসী মঞ্চের ওপরে চারচালার মন্দিরের মতন একটি তুলসী মন্দির করা রয়েছে। সিঁড়ি দিয়ে চলে আসলাম ওপরে। সামনের এই দালান পেরিয়ে তারপরেই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। মন্দিরের গর্ভগৃহের সামনে ওপরের দিকে দেওয়ালে লেখা রয়েছে এই ধ্রুব মন্দিরের প্রতিষ্ঠাকাল। 1343 বঙ্গাব্দের 28শে মাঘ প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরটি। মন্দিরের গর্ভগৃহে প্রথমেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে গর্ভগৃহের দেওয়ালের এই তৈলচিত্রটি, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের সেই বিশেষ ক্ষণের দৃশ্যটি। আর লেখা রয়েছে শ্রীকৃষ্ণের মুখনিসৃত সেই বিখ্যাত বাণীটি। সামনেই দেখুন বেদির ওপরে রাখা রয়েছে অনেকগুলি রাধাকৃষ্ণের মূর্তি। 3 জোড়া রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, গোপালের মূর্তি, নারায়ণশিলা, আর এই বিগ্রহগুলির পিছন দিকে রয়েছে গুরু পরম্পরার চিত্র। আর একদম দেখুন নিচের দিকে রাখা রয়েছে গুরু পরম্পরার চরণ পাদুকা। আচ্ছা বন্ধুরা, আমরা এই ধ্রুব আশ্রমের প্রধান পুরোহিত মশাইকে পেয়ে গেছি। ওনার কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু কথা জেনে নেব। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে প্রশান্ত ওঝা। আমি হচ্ছি এই আশ্রমের পুরোহিত। হ্যাঁ, আচ্ছা, কখন খোলা থাকে মন্দির? মন্দির খোলা হয় 5টায়। সকালবেলা 5টায়? হ্যাঁ, 5টাতে খোলা হয়। 5টাতে ওইখানে ওইটা হচ্ছে ব্রাহ্মণী হোম হয়। আচ্ছা, ব্রহ্মা প্রতিদিন? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3টে দেবতা। এইবারে চারিদিকে আমাদের দেবতা আছে। হ্যাঁ, এইদিকেও দেবতা আছে, ওইদিকেও দেবতা আছে, ওইদিকেও দেবতা আছে। এইটা চারিদিকে দেবতা দিয়ে ঘেরা আছে। আচ্ছা, হ্যাঁ, আর ভোর 5টার সময়তে যে হোম হয়, বেলপাতা, গা ঘি দিয়ে ওনাকে হোম করতে হয়। আচ্ছা, প্রতিদিন হোমটা হয়? হ্যাঁ, প্রত্যেক দিন হোম হয়। প্রত্যেক দিন এখানে নিত্য পুজো, নিত্য ভোগ প্রত্যেক দিন হয়। আচ্ছা, নিরামিষই এবং অন্নভোগ হয়? অন্নভোগ হয়। আর আমাদের মানে ওই অন্নভোগটা 12:30টার মধ্যে আবার ওনাকে ভোগ দিতে হয়। আচ্ছা, ওনাকে ভোগ দেওয়ার পর তারপর নারায়ণকে ভোগ দিই, তারপরে শিবকে ভোগ দিই, দিয়ে সেই অন্নভোগটা নিয়ে গিয়ে আমাদের রেখে দেওয়া হলো, সেটা আমাদের সেবা করা হয়। আচ্ছা, এবং রাতে আলাদা করে আবার সেবা করা হয়। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এখানে কি কোনো ভক্তরা যদি আসেন বা কোনো দর্শনার্থীরা আসেন, তাদের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা আছে? না, তারা আগে থেকে বলতে হবে যে আমরা যে প্রসাদ খাবো। আচ্ছা, হ্যাঁ, আমার তো এখানে সীমিত রান্না করা হয় আচ্ছা, আচ্ছা, অন্নভোগটা। এবার মনে করে এসে বললে যে আমি এসে ভোগ খাবো, তাহলে আমার অন্ন কেটে তোমাকে দিতে হবে। আচ্ছা, আগের থেকে জানিয়ে দিলে তাহলে আপনারা ব্যবস্থা করেন? দিতে হবে এবং ছিঁড়ে দিতে হবে, প্লাস পয়সা দিতে হবে, তবে এখানটা হবে। আচ্ছা, কত কত দিতে হয়? হ্যাঁ, ভোগ প্রসাদের মূল্যটা কত দিতে হয়? ভোগ প্রসাদের মূল্য এবার কেউ দেয় 51 টাকাও দেয়, আবার কেউ 101 টাকাও দেয়। আচ্ছা, হ্যাঁ, ওটা মানে তার উপরে ভিত্তি করে যে হ্যাঁ, যে এখানে মাকা দিতে হবে, মাকার দাম এত। হ্যাঁ, বাতাসার দাম এত, ধূপের দাম এত। আচ্ছা, সেগুলো তো সব দিতে হবে। এখানে সব দিয়ে তারপরে সেবা করা যায়। আচ্ছা, আচ্ছা, আর আমাদের কিছু জমি আছে, সেই জমি থেকে আরও কিছু বাইরের থেকে কিছু টাকা দিয়ে দোকানপাতি করতে প্রায় 2-3 হাজারের উপরে প্রায় আমাদের প্রত্যেক মাসে মাসে খরচা আছে। আচ্ছা, আমাদের এখানে 3-4 জন লোক আছে, এবং তারা আসা যাওয়া, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, আচ্ছা, এগুলো সমস্ত সেই পয়সায় চলে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য একটা নাম্বার বলতে পারবেন? ফোন নাম্বার? এই নাম্বারে ফোন করলে তাহলে ওনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন।
এই নাম্বারে ফোন করলে যে হচ্ছে এখানকার যে আচার্য সেই আচার্যকে পাবেন। আচ্ছা প্রথম আচার্যকে নমস্কার জানিয়ে, হ্যাঁ, জয়গুরু করে তাকে বলা হবে যে বাবা আমি অমুক দূর থেকে এসেছি, আমি এইবার একটু সেবা করবো, তাহলে করা যাবে কি? আচ্ছা আচ্ছা সে যদি আবার বলে যে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে, আমি ঠাকুরমশাইকে বলে দিচ্ছি, হ্যাঁ, তাহলে সে আমাকে আবার ফোন করে বলে দেবে যে এরকমভাবে দেওয়া ওই লোকটা আসবে, এই পয়সা দেবে, তাকে এইভাবে সেবা দেবে। আচ্ছা আচ্ছা এইভাবে করা যাবে। কিন্তু আমি এখানে মাইনে প্রাপ্ত, আচ্ছা আমাদের মাইনে দিয়ে রেখে দেওয়া হয়। আচ্ছা তাহলে এবার তার পারমিশন ছাড়া কোনো কাজ করা যাবে না। আচ্ছা, ওনাকে আগে জানাতে হবে তারপরে। ওনাকে জানাতে হবে। আচ্ছা, এখানে কি কি অনুষ্ঠান হয়? এখানে হচ্ছে এনার ইয়ে হচ্ছে 27 আশ্বিন চিরদিন দিবস, আচ্ছা প্রাণবাল ব্রহ্মচারী। আচ্ছা আর প্রতিষ্ঠিত দিবস হচ্ছে মাঘী পূর্ণিমা। আচ্ছা মাঘী পূর্ণিমাতে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে। আচ্ছা এই দুটো অনুষ্ঠান হয়। আর একটা আমাদের রথ আছে, সে রথেতেও হয় কৃষ্ণের পুজোতে, সেখানেও একটু অনুষ্ঠান করা হয় ছোট ছোট করে। আচ্ছা 27 আশ্বিনটা একটু ছোট্ট করে অনুষ্ঠান করা হয়, মাঘী পূর্ণিমায় একটু বড় বড় করে অনুষ্ঠান করা হয়। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠানের সময় কি অন্নপ্রসাদের ব্যবস্থা থাকে? ভোগ ইয়ে থাকে, খিচুড়ি ভোগ করা হয় অনুষ্ঠানের সময়? আচ্ছা খিচুড়ি ভোগ করা হয়, পরমান্ন করা হয়, মানে পায়েস যেটাকে বলা হয়েছে। আচ্ছা হ্যাঁ, সেটা করা হলো, ভাজাভুজি এসব করা হলো দিয়ে। আচ্ছা, সেই সময় তো ভক্তরা প্রসাদ পায় তো? আমাদের এখানে যে ঠাকুরের আগে পুজো হবে, গুরু পুজো হবে, তারপরে পুজো হয়ে যাওয়ার পর সেই ভোগটা নিয়ে গিয়ে সেখানে গিয়ে মিশিয়ে দেবে। হ্যাঁ, প্রায় 25 কড়াই, 30 কড়াই, 40 কড়াই প্রায় খিচুড়ি হবে। আচ্ছা এবং সেসব লোক এসে আসতে 12:30টার পর সেই লোক এসে তারা সেবা করবে এবং তারা কিছু দেবে। আচ্ছা, সে অনুষ্ঠানের সময় প্রচুর লোক আসে তখন? প্রচুর লোক আছে, প্রণামী বক্সে প্রণামী দেয়, গুরুদেবকে প্রণামী দেয়, ওখানে আমাদের চাল দেয়, ডাল দেয়, এইসব সমস্ত কিছু দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মন্দির তাহলে বন্ধ হয় কখন আবার? সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর রাত্রি 7-8টার সময়তে বন্ধ হবে। আচ্ছা আর 12:30টার পর যখন আমাদের অন্নভোগ হয়ে যাবে, তারপরে সেটি বন্ধ হয়ে যাবে। আর কেউ এলে পরে খোলা হবে না, সেই 4টের সময়তে আবার খোলা হবে। আবার বিকেল 4টে? যে মানে ঠাকুরকে স্বয়ং দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার সেই সময়তে তাদেরকে বিরক্ত করা যাবে হুম না। হুম হুম। আচ্ছা, এখানে থাকার কোনো ব্যবস্থা আছে ভক্তদের? আচ্ছা আচ্ছা, থাকার ঠিক আছে, ধন্যবাদ। জায়গা নিতাই। তো বন্ধুরা, শুনলেন এই আশ্রমে এসে আপনারা যদি প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আগের থেকে ফোনে যোগাযোগ করতে হবে, তবেই প্রসাদ পাওয়া সম্ভব। এইবারে চলে আসলাম এই আশ্রমের যজ্ঞ মন্দিরে। এইখানেই নিত্যদিন সকালবেলায় কিন্তু যজ্ঞ করা হয়। যজ্ঞ মঞ্চের 4 কোণে 4টি পিলার রয়েছে, আর ওপরে রয়েছে 4 চালার টালির চাল দেয়া, আর চারিদিকটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা রয়েছে, আর মাঝখানেই রয়েছে এই যজ্ঞকুণ্ড। এই যজ্ঞ মন্দিরের পাশেই আর মূল মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে এই ঘরগুলো। এইগুলো হচ্ছে এই আশ্রমের যে পুরোহিত রয়েছেন, যে সেবায়েতরা রয়েছেন, ওনাদের থাকার জায়গা। যজ্ঞ মন্দিরের ঠিক পেছন দিকটাই দেখুন রয়েছে এই জায়গাটা, আর এইখানে দেখুন বড় বড় মাটির সব উনুন করা রয়েছে। উনুনগুলো এখন দেখুন চাপা দেয়া রয়েছে, যাতে ঝড় বৃষ্টি হলে উনুনগুলো নষ্ট না হয়ে যায়। এখানে কিন্তু এরকম বড় বড় অনেকগুলো উনুন রয়েছে। এই আশ্রমের বড় অনুষ্ঠানের সময় এই উনুনগুলোতেই ভক্তদেরকে প্রসাদ বিতরণের জন্য রান্না করা হয়। এইখানটায় দেখুন একটা উঁচু ঢিপির মতন রয়েছে। এই জায়গাটা দেখে বোঝাই যাচ্ছে অতীতে এখানে কোনো ঘর বা কোনো মন্দির ছিল।
কিন্তু এগুলো এখন সবই ভেঙে নষ্ট হয়ে গেছে। আর এই সাইডে দেখুন, এদিকেও রয়েছে একটা এরকম ঘর, আর এদিকটায় রয়েছে শৌচালয়। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, দেখুন এখানে এখনও পর্যন্ত কিন্তু সেই দেওয়ালের ভাঙা অংশগুলো রয়ে গেছে। আর এই যে দেখুন টিনের যে দরজা দেওয়া রয়েছে ওইটা হচ্ছে শৌচালয়। আর এইখানটায় দেখুন জলের ব্যবস্থা রয়েছে, এখানে একটা চাতাল করা রয়েছে আর কল রয়েছে। আর একটু দূরে দেখুন ওই যে ওখানে দেখা যাচ্ছে একটি পাত কুয়া। বর্তমানে এই কুয়াটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কুয়াটার দেখুন চারিদিক দিয়ে সুন্দর করে চাতাল করে কিন্তু বাঁধানো ছিল, কিন্তু এখন একদম ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। এই আশ্রমের পরিবেশটা এতই সুন্দর, এতই মনোরম, এমন সুন্দর একটি শান্তির জায়গা ছেড়ে আর যেতেই ইচ্ছা করছে না। কিন্তু ফিরতে তো হবেই, আবারও যেতে হবে কোনো অজানা আশ্রমের সন্ধানে। বেরিয়ে আসলাম আশ্রম ছেড়ে। আশ্রমের সামনে দিয়ে এই মাটির রাস্তা চলে গেছে আবারও কোনো এক অজানা গ্রামের মাঝখানে। তো বন্ধুরা, বাগিলার এই ধ্রুব আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।